বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। হালিমা গার্লস অনলাইন ক্লাস প্রোগ্রামে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তানজিনা সিরাজি, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, হালিমা গার্লস স্কুল ও কলেজ, ফরিদপুর। আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে যে বিষয়টা নিয়ে বোঝার চেষ্টা করব, বিষয়টি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, ব্যাকরণ, পঞ্চম অধ্যায়, বাক্য রূপান্তর। গত ক্লাসে আমরা বাক্যতত্ত্বের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, একটু আলোচনা করে নিই একটু সংক্ষেপে। সেই বিষয়গুলো ছিল বাক্য কাকে বলে বা বাক্য বলতে কি বুঝো, বাক্যের প্রকারভেদ। আশা করছি বিষয়টা পরিষ্কার হয়েছে, বাসায় চর্চা করেছ। আমি আগেই বলেছিলাম আজকে আমরা করব বাক্য রূপান্তর, যেটা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং বাক্যতত্ত্বকে পরিষ্কারভাবে বোঝার জন্য বাক্য রূপান্তর এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বাক্য রূপান্তর মানেটা কি বা বাক্য রূপান্তর বলতে কি বোঝায়, প্রথমে আমরা সেই বিষয়টা পরিষ্কার হই। বাক্য রূপান্তর মানে বাক্যের এক রূপ থেকে আরেক রূপে অবস্থান, এবং শর্ত হচ্ছে অর্থের পরিবর্তন করা যাবে না। তার মানে বাক্যের এক রূপ থেকে যখন আর এক রূপে আমরা রূপান্তর করব বা পরিবর্তন করব, তখন কিন্তু পূর্বে যে বাক্যটা ছিল তার অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। এটা প্রধান শর্ত। আমরা বাক্য রূপান্তর বিভিন্নভাবে করতে পারি। যেমন আমরা প্রকারভেদে পড়েছি, গঠন অনুসারে বাক্য কয় প্রকার? 3 প্রকার। গত ক্লাসে কিন্তু এটা বোঝার চেষ্টা করেছিলাম আমরা। গঠন অনুসারে বাক্য কত প্রকার? 3 প্রকার। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। যখন আমরা রূপান্তরের ক্ষেত্রে এই সরল থেকে জটিল কিংবা যৌগিক করব, তখন কিন্তু আগে সরল বাক্য কি, জটিল বাক্য কি, যৌগিক বাক্য কি, সেটা কিন্তু পরিষ্কার ধারণা থাকতে হবে। আচ্ছা, আমরা প্রথমেই যে রূপান্তরটা করব সেটা হচ্ছে সরল, জটিল এবং যৌগিকের মধ্যে রূপান্তর। আমরা বাক্য রূপান্তর আরো অন্যভাবেও করতে পারি, যেমন অস্তিবাচক, নেতিবাচক, প্রশ্নবাচক বা বিস্ময়বোধক বাক্য, যে অর্থ অনুসারে বাক্যের যে প্রকারভেদ, তার মধ্যেও এক রূপ থেকে বাক্যের আরেক রূপে আমরা রূপান্তর করতে পারি। তবে আজকে আমরা যে বিষয়টা বা বাক্য রূপান্তরের যে বিষয়টা বোঝার চেষ্টা করব, বিষয়টা হচ্ছে সরল, জটিল, যৌগিক এই 3 ধরনের বাক্যের মধ্যে বাক্যের রূপান্তরটা কিভাবে হয় সেটা বোঝার চেষ্টা করব। সরল বাক্য কি আমরা জানি? সরল বাক্য হচ্ছে যে বাক্যে একটি মাত্র কর্তা ও একটি সমাপিকা ক্রিয়া থাকবে, সেটা হচ্ছে সরল বাক্য। জটিল বাক্য হচ্ছে যে বাক্যের একটা প্রধান খণ্ড, এবং মূল বিষয়টা আমরা বোঝার চেষ্টা করেছিলাম। সরল বাক্য থেকে জটিল বাক্য যখন আমরা গিয়েছিলাম, তখন আমরা দেখেছিলাম সরল বাক্যে যেমন একটি কর্তা থাকে, অখণ্ড একটি বাক্য। জটিল বাক্যে কিন্তু সেটা না। জটিল বাক্যে খণ্ড বাক্য থাকবে, একটা প্রধান খণ্ড বাক্য এবং তার সাথে আশ্রিত খণ্ড বাক্য। এবং জটিল বাক্য যখন আমরা দেখেছি, বোঝার চেষ্টা করেছি, তখন খেয়াল করেছি সেক্ষেত্রে সাপেক্ষ সর্বনাম এবং নিত্য সম্বন্ধনীয় অব্যয় যুক্ত থাকবে, এবং এই খণ্ড বাক্যগুলোকে যখন আমরা যুক্ত করব, তখন সাপেক্ষ সর্বনাম অথবা নিত্য সম্বন্ধনীয় অব্যয় দ্বারা যুক্ত করব। যৌগিক বাক্য আমরা বুঝেছিলাম, যৌগিক বাক্যে এক্ষেত্রেও খণ্ড বাক্য থাকবে এক বা একাধিক। সেক্ষেত্রে আমরা সংযোজক অব্যয় অথবা বিয়োজক অব্যয় দ্বারা বাক্যগুলোকে যুক্ত করেছিলাম। এইগুলো সম্পর্কে যদি আমাদের স্পষ্ট ধারণা থাকে, তাহলে রূপান্তরের ক্ষেত্রে কিন্তু কোনোই সমস্যা হবে না। বাক্যে যখন সরল থেকে জটিল করব, জটিল থেকে সরল করব, কিংবা সরল থেকে যৌগিক করব, কিংবা যৌগিক থেকে সরল করব, এই যে রূপান্তরগুলো হবে, রূপান্তরের আগে আমাকে এই বিষয়গুলো স্পষ্টভাবে বুঝতে হবে। আমরা প্রথমেই যে বাক্য রূপান্তর যে বিষয়টি বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে সরল থেকে জটিল। সরল বাক্য থেকে কিভাবে আমরা জটিল বাক্য করব, সেই বিষয়টা আমরা লক্ষ্য করি। আমরা একটু মনোযোগী হব। সরল বাক্যে আমরা জানি একটি কর্তা, একটি সমাপিকা ক্রিয়া থাকে, অখণ্ড বাক্য, কোনো খণ্ড বাক্য থাকবে না। জটিল বাক্য করার সময় অবশ্যই খণ্ড বাক্য থাকবে, যেক্ষেত্রে একটি প্রধান খণ্ড বাক্য এবং সাথে একটি আশ্রিত খণ্ড বাক্য থাকবে, এবং সেগুলো আমরা সাপেক্ষ সর্বনাম এবং নিত্য সম্বোধনীয় অব্যয় দ্বারা যুক্ত করব। তাহলে সাপেক্ষ সর্বনাম কি আমাদের মনে আছে? তো সাপেক্ষ সর্বনাম হচ্ছে যে, সে, আবার একটু আমরা খেয়াল করি, যিনি, তিনি, যারা, তারা ইত্যাদি।
নিত্য সম্বোধনী অব্যয় হচ্ছে যে, সে, যত, তত, যদি, তবে, যদিও, তবুও, এগুলো বাক্যের মধ্যে বসবে এবং অবশ্যই দুটো বাক্যের মধ্যে তার একটা সুন্দর সম্পর্ক বা সুন্দর অর্থ প্রকাশ করবে। আমরা উদাহরণে আসি, তাহলে স্পষ্ট হবে। একটা সরল বাক্য যেমন, ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে। এটা কোন ধরনের বাক্য? সরল বাক্য। এটাকে আমরা কি করব? জটিল বাক্যে রূপান্তর করব। তাহলে আমাদের জটিল বাক্য করার সময় শর্ত কি? প্রধান শর্ত হচ্ছে বাক্য রূপান্তরের কোনো অর্থের, পূর্বের বাক্যের কোনো অর্থের পরিবর্তন করা যাবে না। আমরা অর্থ ইচ্ছা করলে বলতে পারবো না ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে না, এরকম কোনো অর্থ কিন্তু আমরা প্রকাশ করতে পারবো না। তাহলে এটাকে আমরা সরল বাক্য থেকে জটিলও করব, আবার জটিল বাক্যের বৈশিষ্ট্যগুলো ভেতরে আনতে হবে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন আমরা করব না। তাহলে কি দিয়ে আমরা করতে পারি? এখানে সাপেক্ষ সর্বনাম যে, সে, যিনি, তিনি, যারা, তারা আছে, নিত্য সম্বোধনী অব্যয় আছে যে, সেই, যত, তত, যদি, তবে, যদিও, তবু। এ কোনটা আমরা বসাতে পারি? ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে। কি করে? শিক্ষকের আদেশ পালন করে। তাহলে আমরা দুটো অংশে ভাগ করে ফেলবো, খণ্ড করে ফেলবো। যারা ভালো ছেলে, ভালো ছেলে একটা বাক্য হলো খণ্ড বাক্য। যখন একটা খণ্ড বাক্য শেষ হবে একটা কমা চিহ্ন ব্যবহার করব। তারপরে যার সাথে কি আসে? সাপেক্ষ সর্বনাম তারা। তারা শিক্ষকের আদেশ পালন করে। তাহলে যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে। এটা কোন ধরনের বাক্য হলো? জটিল বা মিশ্র বাক্য। এটাকে যদি আমরা সরল করতে চাই, আমাদের পরীক্ষায় জটিল থেকে সরল আসতে পারে বা সরল থেকে জটিল আসতে পারে। একটা পদ্ধতি যদি আমরা শিখতে পারি তাহলে কিন্তু অপর থেকে যখন আবার সেই রূপে আনবো সেই পরিবর্তনটা আমরা করতে পারবো। তাহলে আমরা সাথে সাথে একটু করে ফেলি। ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে, এটা সরল বাক্য। এটাকে যখন আমরা জটিল বা মিশ্র বাক্য করব তখন যারা এবং তারা, এই যে সাপেক্ষ সর্বনাম দুটো, এই সর্বনাম দুটো আমরা ব্যবহার করব। দুটো সর্বনাম সাপেক্ষ সর্বনাম, মানে একটা সর্বনাম আর একটা সর্বনামের উপর নির্ভরশীল। যারা, তারা। যারা ভালো ছেলে, কমা, তারা শিক্ষকের আদেশ পালন করে, দাঁড়ি। এটা জটিল বাক্য। এটাকে যদি আমরা সরল বাক্যে রূপান্তর করি, যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে, তাহলে কি কি পরিবর্তন করব? প্রথমেই আমরা এই যে সাপেক্ষ সর্বনাম ব্যবহার করলাম এটা উঠিয়ে দেব। তারপর এই যে কমা চিহ্ন খণ্ড বাক্যের মাঝখানে বসিয়েছিলাম এটা উঠিয়ে দেব। তাহলে ঠিক কি থাকলো? ভালো ছেলে শিক্ষকের আদেশ পালন করে, সরল বাক্য হয়ে গেল। পরবর্তী আরেকটা উদাহরণ করি, ভিক্ষুককে দান করো। আমরা বুঝতেই পারছি এটা সরল বাক্য। এটাকে যদি আমরা জটিল বা মিশ্র বাক্য করি তাহলে কি হবে? যে ভিক্ষা চায় তাকে দান করো। সাপেক্ষ সর্বনাম বসালাম, কমা ব্যবহার করলাম এবং দুটো খণ্ড বাক্য হলো, এবং দুটো খণ্ড বাক্যের মাঝখানে আমরা প্রথমে এবং পরের অংশের প্রথমে আমরা কি করলাম? সাপেক্ষ সর্বনাম ব্যবহার করলাম। তোমার বাপের নাম কি? আরেকটা উদাহরণে আসি। তোমার বাপের নাম কি? এটি একটি বোঝা যাচ্ছে একটা অন্য ধরনের বাক্য, প্রশ্নসূচক বাক্য আমরা পরিবর্তন করি নাই। সেক্ষেত্রে আমরা কিভাবে করব? যদি প্রশ্নসূচক তোমার বাপের নাম কি, তোমার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমরা কোথায় বাস করো বা তোমাদের বাড়ি কোথায়, সেক্ষেত্রে আমরা কিভাবে সরল বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তর করব? আমরা এটা পরিবর্তন করছি। তোমার বাপের নাম কি? এখানে কিন্তু প্রশ্নসূচক বাক্য ব্যবহার আর করব না, কমা, তা জানতে আচ্ছা, তাহলে আমরা কি করলাম? সরল থেকে জটিল করলাম। সেক্ষেত্রে সাপেক্ষ সর্বনাম বসালাম বা নিত্য সম্বোধনী অব্যয় যদি, তবে, যদিও, তবুও, যেই, সেই, যত, তত, এই নিত্য সম্বোধনী অব্যয় দ্বারা আমরা যুক্ত করতে পারি। আমরা আরেকটা উদাহরণ দিই। এখানে সম্ভবত নিত্য সম্বোধনী অব্যয়ের কোনো উদাহরণ নেই। আমরা আরেকটা উদাহরণ করতে পারি, যেমন পড়াশোনা করলে
ক্ষতি কি? এটা কোন ধরনের বাক্য? সরল বাক্য। এটাকে যদি আমরা জটিল করতে চাই তাহলে কি করব? যদি পড়াশোনা করো, কি হবে এরপরে? কমা। যদির সাথে কি হয়? তবে। তবে ক্ষতি কি? যদি পড়াশোনা করো তবে ক্ষতি কি? যদির সাথে আমরা তবে নিত্য সম্বোধনী অব্যয় এই যুক্ত করে সরল বাক্যটাকে খণ্ড করলাম, খণ্ডের মাঝখানে কমা ব্যবহার করলাম এবং নিত্য সম্বোধনী অব্যয় দ্বারা বাক্যটাকে পরিপূর্ণ করলাম, জটিল বাক্যে রূপান্তর হলো। তাহলে আমরা যেই রূপান্তরটা করলাম সেটা হচ্ছে সরল থেকে জটিল কিংবা জটিল থেকে সরল। সরল থেকে জটিল করার সময় আমরা একটা খণ্ড বাক্য ছিল না, সরল বাক্যের সময় খণ্ডহীন বাক্য ছিল। সেক্ষেত্রে আমরা বাক্যটাকে খণ্ড করলাম, একটা প্রধান খণ্ডবাক্য সাথে আশ্রিত খণ্ডবাক্য হলো। এবং এই যে প্রধান এবং আশ্রিত খণ্ডবাক্যগুলো আমরা সাপেক্ষ সর্বনাম ও নিত্য সম্বোধনী অব্যয় দ্বারা যুক্ত করলাম এবং মাঝখানে কমা ব্যবহার করলাম। এরপরে আমরা আসি 2 নম্বর, যৌগিক বাক্য। সরল থেকে যৌগিক বাক্যে কিভাবে রূপান্তর করব? আমরা সরল থেকে জটিল করেছি একটু আগে, এখন যেটা করবো সেটা সরল থেকে যৌগিক। তাহলে সরল তো আমরা বুঝলাম, যৌগিক বাক্যে যখন রূপান্তর করব তখন আমাদের কি কি পরিবর্তন করতে হবে বা কি করলে আমরা যৌগিক বাক্য এটা বুঝবো। প্রথমে আমাদের শর্ত আমরা জানি যে সরল থেকে যৌগিক করি বা যৌগিক থেকে সরল করি, আমাদের অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। যৌগিক করার সময় আমরা কি করব? সরল বাক্য যেটা খণ্ডহীন বাক্য সেটাকে খণ্ড বাক্য করতে হবে, প্রধান অংশ এবং অপ্রধান অংশ। এবং এর সাথে আমরা সংযোজক ও বিয়োজক অব্যয়। সংযোজক অব্যয় কোনগুলো? সংযোজক অব্যয় হচ্ছে ও, এবং, আর ইত্যাদি। সুতরাং এগুলো হচ্ছে সংযোজক, মানে দুটো খণ্ড বাক্যকে সংযোজন ঘটাচ্ছে, অর্থের মধ্যে একটা মিল বোঝাচ্ছে, সংযোজিত হচ্ছে কর্মগুলো। কিন্তু যদি বিয়োজক হয় মানে দুজনকে কর্তাকে আলাদা করে ফেলছে, যেমন তুমি অথবা আমি, সে কিংবা আমি, এই যে অথবা, বা, নতুবা, না হয়, না, নয়তো, এগুলো হচ্ছে বিয়োজক অব্যয়। তাহলে সংযোজক অব্যয় কোনগুলো? ও, এবং, আর, সুতরাং ইত্যাদি। আর বিয়োজক হচ্ছে অথবা, বা, নতুবা, কিংবা তোমার হতে পারে না হয়, নয়তো ইত্যাদি। এগুলো দ্বারা আমরা যৌগিক বাক্যকে সাজাবো। উদাহরণে আসি। একটা সরল বাক্য, তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন। তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন। আমরা খেয়াল করি, এক্ষেত্রে আমরা যখন খণ্ড করব খেয়াল রাখতে হবে যে কাজটাকে কিভাবে আলাদা করব। আমরা তিনি আমাকে 5 টাকা দিলেন একটা কাজ, বাড়ি যেতে বললেন আরেকটা কাজ। তাহলে আমরা কি করব? যদি আমরা এটাকে যৌগিক করতে চাই এই সরল বাক্যটাকে, তাহলে করতে হলে এর সাথে আমরা কোন অব্যয়, সংযোজক না বিয়োজক, কোনটা যুক্ত করলে অর্থপূর্ণ হয় একটু খেয়াল করে দেখি। তিনি আমাকে 5 টাকা দিলেন, অসমাপিকাটা সমাপিকা হয়ে যাচ্ছে, দিয়ে দিলেন। তিনি আমাকে 5 টাকা দিলেন, এখানে কি করব? এবং, এখানে যদি অথবা বসাই অর্থপূর্ণ হয় না, নতুবা বসা অর্থপূর্ণ হয় না, আর বসালে অর্থপূর্ণ হয় না, ও বসালে অর্থপূর্ণ হয় না। কি দিলে অর্থপূর্ণ হয়? এবং। তাহলে তিনি আমাকে 5 টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন। এটাকে যদি সরল করি তাহলে এবং উঠিয়ে ফেলতে হবে এবং আমার করতে হবে এই দিলেন হয়ে যাবে দিয়ে, তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন। এটাকে যদি আমরা আবার যৌগিক করি কি হবে? তিনি আমাকে 5 টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন। স্কুল ছুটির পর আমরা বাড়ি ফিরে গেলাম। তাহলে এটা কোন ধরনের বাক্য? এটা সরল বাক্য। যদি এটাকে যৌগিক করতে চাই কি হবে? কর্মটাকে আলাদা করে, ক্রিয়াটাকে আলাদা করে ফেললাম। স্কুল ছুটি হলো এবং আমরা বাড়ি ফিরে গেলাম বা বাড়ি পৌঁছে গেলাম। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকে তোমার পড়া উচিত। আমরা বুঝতে পারছি এটা একটা সরল বাক্য। তাহলে আমরা এটাকে যদি যৌগিক করি তাহলে কি করব? এখন থেকেই তোমার পড়া উচিত, তবে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। আমরা একটু খেয়াল করি, অসমাপিকা ক্রিয়া সমাপিকা হয়ে যাচ্ছে।
আবার বলি, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকেই তোমার পড়া উচিত। সরল বাক্য, এটাকে যদি যৌগিক করতে চাই তাহলে কি হবে? যৌগিক করতে চাইলে হবে এখন থেকেই তোমার পড়া উচিত। তবে, এই যে তবে যুক্ত করলাম, তবে তুমি কি করবা? পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। তাহাকে আমি সব দিতে পারিলেও মুক্তি দিতে পারি না। রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী গল্পের একটা চমৎকার উদ্ধৃতি এখানে আমি তুলে ধরেছি। এখানে তাহাকে আমি সব দিতে পারিলেও মুক্তি দিতে পারি না। নায়ক অপু হৈমন্তী সম্পর্কে এই মন্তব্য করেছিলেন। এখানে খেয়াল করি আমরা, পারিলেও, হইলেও, করিলেও, এটা সরল বাক্যের পরিচয় বহন করে। এটাকে যদি আমরা যৌগিক করে কি করব? তাহাকে আমি সব দিতে পারি কিন্তু মুক্তি দিতে পারি না। কিন্তু, সুতরাং, তবে, তাহলে এগুলো থাকলে আমাকে বুঝতে হবে এটা একটা যৌগিক বাক্য। তাহলে আমি এটাকে কি করব? তাহাকে আমি সব দিতে পারিলেও মুক্তি দিতে পারি না, তাহাকে আমি সব দিতে পারি কিন্তু মুক্তি দিতে পারি না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে সরল, জটিল, যৌগিক এই যে রূপান্তর, এই বাক্যগুলো যে রূপান্তর করছি, আমি বারবার বলছি, এগুলি করার আগে অবশ্যই সরল বাক্যের বৈশিষ্ট্য, জটিল বাক্য বা মিশ্র বাক্যের বৈশিষ্ট্য এবং যৌগিক বাক্যের বৈশিষ্ট্যগুলো ভালো মতো বুঝতে হবে। আবার একটু ঝালাই করি, সরল বাক্যে একটি কর্তা, একটি সমাপিকা ক্রিয়া থাকবে, অখণ্ড বাক্য, কোনো খণ্ড বাক্য থাকবে না, কমা ব্যবহারের এখানে প্রয়োজন নাই মাঝখানে। জটিল বা মিশ্র বাক্যের ক্ষেত্রে অবশ্যই খণ্ডবাক্য থাকবে, একটা প্রধান খণ্ডবাক্য, সাথে আশ্রিত খণ্ডবাক্য, যেগুলো সাপেক্ষ সর্বনাম মানে যে, সে, যিনি, তিনি, যারা, তারা এগুলো দ্বারা যুক্ত হবে, কিংবা নিত্য সম্বন্ধনীয় অব্যয় যেমন যত, তত, যদি, তবে, যদিও, তবুও, এইগুলি দ্বারা বাক্যগুলো যুক্ত হবে এবং কমা ব্যবহার হবে খণ্ডবাক্যের মাঝখানে। জটিল যৌগিক বাক্যের ক্ষেত্রে এখানে এক বা একাধিক খণ্ডবাক্য থাকবে, যেগুলো আমরা সংযোজক অব্যয় বা বিয়োজক অব্যয় যেমন ও, এবং, আর, কিন্তু, বরং, সুতরাং, অথবা, নতুবা, নয়তো, না হয়, কিন্তু, তবে ইত্যাদি দ্বারা যুক্ত করব। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা, চর্চা। যদি আমরা চর্চা না করি তাহলে সবই বৃথা। ব্যাকরণ বা গ্রামার বা যে কোনো পড়ারই মূল বিষয় হচ্ছে চর্চা করা, মন দিয়ে আত্মস্থ করা, নিয়মিত চর্চা করতে হবে। অনেকদিন পরে করলাম, আবার রেখে দিলাম, ভুলে যাব। করা এবং না করার ভেদ নাই। সুতরাং ব্যাকরণ বা গ্রামারের ক্ষেত্রে অবশ্যই তোমাদের বারবার বলি, চর্চার কোনো বিকল্প নাই, নিজেকে চেষ্টা করতে হবে। সুতরাং আমরা অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আরেকটা রূপান্তর একটু সংক্ষেপে তোমাদের বুঝিয়ে দিই, তা একটু সুবিধা হবে। বাক্য রূপান্তরের প্রধান শর্ত কি আমরা একটু আগে জানলাম, বা বারবার আমি একই কথা বলেছি, অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। অস্তিবাচক, নেতিবাচক, প্রশ্নবাচক বা অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদে যে বাক্যগুলো আছে, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরের ক্ষেত্রে আমাদের প্রথম শর্ত তো আমরা জানি, অর্থের পরিবর্তন করা যাবে না, এবং অস্তিবাচক থেকে নেতিবাচক বা অস্তিবাচক থেকে প্রশ্নবাচক বা নেতিবাচক থেকে প্রশ্নবাচক বা প্রশ্নবাচক থেকে অস্তি বা নেতি করার সময় অবশ্যই অর্থের পরিবর্তন না করে আমাকে বাক্যকে রূপান্তর করতে হবে। অস্তি মানে কি? হ্যাঁ বোধক বাক্য, আর নেতি মানে না বোধক বাক্য, যে ক্ষেত্রে বাক্যের মধ্যে ন, নেই, নাই, নয়, এই নয়অর্থক অব্যয়গুলো থাকবে। এখন আমরা একটু চিন্তায় পড়ে গেলাম যে ন, নেই, নাইও বসাবো, আবার অস্তিবাচক থেকে নেতিবাচক কিভাবে করব। একটু খেয়াল করি, একটা উদাহরণ দিই। আমি বিছানায় অনুপস্থিত। একটু খেয়াল করে দেখি, অর্থটা বুঝতে পারছি। আমি বিছানায় অনুপস্থিত, এক্ষেত্রে বাক্যের মধ্যে ন, নেই, নাই, নাই, সুতরাং এটাকে আমরা অস্তিবাচক বাক্য হিসেবে ধরে নিব। তার মানে এটা থেকে আমরা বুঝতে পারছি আমি বিছানায় নেই। তাহলে আমরা অস্তিবাচক বাক্য এইটাকে আমরা নেতিবাচক করার সময় আমরা নয়অর্থক অব্যয়গুলো যুক্ত করব, কিন্তু আমি কিন্তু বিছানায় নাই, আমি বিছানায় থাকতে পারবো না, অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে আমরা কিভাবে করব? আমি
বিছানায়, অনুপস্থিতির বিপরীত শব্দ কি? উপস্থিত। বিপরীত শব্দ প্রয়োগ করলাম, উপস্থিত নেই। তার মানে নয়োর্থক অব্যয় হলো, মানে নেতিবাচক বাক্য হলো। আবার আমার পূর্বে যে অস্তিবাচক বাক্যটা ছিল তারও অর্থের পরিবর্তন হলো না। তার মানে অস্তিবাচক থেকে নেতিবাচক করার সময় আমাকে অর্থের তো পরিবর্তন করতেই পারবো না, কখনোই না। সাথে সাথে আমার এই ন, নেই, নাই এই অব্যয়গুলো দ্বারা যুক্ত করতে হবে। আমাদের প্রশ্ন আসতে পারে মনে যে সবসময় কি বিপরীত শব্দ আমরা সব শব্দের পাই? না, পাই না। সেক্ষেত্রে আমরা কিভাবে করব? আমি রোজ বা প্রতিদিন যাই বলি ঘুমাই, দুপুরে ঘুমাই। আর একটু সুন্দর হয় বাক্যটা, দুপুরে ঘুমাই বা বিশ্রাম করি, যাই। এখন এই ঘুমাই তো বিপরীত শব্দ আমরা কিভাবে ব্যবহার করব? বা বিপরীত শব্দ এখান থেকে ব্যবহার অত সুন্দরও লাগবে না, নির্ঘুম। সেক্ষেত্রে এখানে বাক্যের মধ্যে প্রযোজ্য হবে না, অর্থবোধকও হবে না, সুন্দর লাগবে না। তাহলে আমি কি করব? আমি রোজ দুপুরে, আমার মূল ক্রিয়াপদ কি? ঘুমানো, ঘুমাই। না ঘুমিয়ে পারি না, পারি না। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে এই যে ঘুমাই বিপরীত শব্দ ব্যবহার করলাম না, এখানে আমি কি বললাম? ঘুমাইকে না ঘুমিয়ে। তাহলে যে পদটাকে ক্রিয়াপদের পরিবর্তন করতে পারছে না, বিপরীত শব্দ ব্যবহার করতে পারছে না, সেক্ষেত্রে না ঘুমিয়ে, না পড়ে, না দৌড়িয়ে ক্রিয়াপদকে আমরা এইভাবে ক্রিয়াপদের আগে নয়োর্থক অব্যয় ব্যবহার করে আমরা অস্তিবাচক থেকে নেতিবাচক করব। এরপরে আমরা আসি অস্তিবাচক থেকে প্রশ্ন বা নেতিবাচক থেকে প্রশ্ন বা প্রশ্ন থেকে অস্তি নেছি। যেমন একটা উদাহরণ, তোমার নাম কি তা জানতে চাই। জানতে চাই দিয়ে বাক্য শেষ হলে সেক্ষেত্রে কিন্তু কি থাকলেও সেখানে প্রশ্নবোধক বাক্য, প্রশ্নসূচক কোনো চিহ্ন হয় না। এটা হচ্ছে অস্তিবাচক বাক্য। এটাকে যদি আমরা প্রশ্ন করি সংক্ষেপে সুন্দর করে করতে পারবো। তোমার নাম কি? প্রশ্নবোধক বাক্যে অবশ্যই প্রশ্নসূচক চিহ্ন অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না বা ভুল বাক্য হবে। তাহলে আমরা একইভাবে যদি তোমার নাম কি এই ধরনের বাক্য আসে, তাহলে অস্তিবাচক করার সময় তোমার নাম কি তা জানতে চাই অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে পারবো। সে বাড়িতে নেই। আমি এটাকে যদি নেতিবাচক করি, সে বাড়িতে নেই কি? এই যে কি দিয়ে শেষ করলাম। তাহলে আমরা প্রশ্নসূচক বাক্যে অবশ্যই প্রশ্নসূচক যে শব্দগুলো আছে সেগুলো কি, কে, কি, কোথায়, কখন এই শব্দগুলো ব্যবহার করব, প্রশ্নসূচক চিহ্ন ব্যবহার করব, এবং একইভাবে প্রশ্ন থেকে যখন অস্তি বা নেতি বা নেতিবাচক বাক্য রূপান্তর করব তখন প্রশ্নসূচক চিহ্ন উঠে যাবে এবং প্রশ্নসূচক যে শব্দগুলো আছে কি, কখন, কে, কোথায় এই শব্দগুলো উঠে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বোঝার চেষ্টা করলাম কিভাবে অস্তিবাচক, নেতিবাচক, প্রশ্নসূচক বাক্যের মধ্যে পরিবর্তন করব, এবং তার আগে আমরা রূপান্তর করলাম সরল, জটিল, যৌগিক বাক্যে রূপান্তর। আমরা আজকে বোঝার চেষ্টা করেছি কিভাবে বাক্যে রূপান্তর হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং বাসায় অবশ্যই চর্চা করবে। চর্চার কোনো বিকল্প নেই, চর্চা করলে অবশ্যই বিষয়টা তোমাদের পরিষ্কার হবে। প্রিয় শিক্ষার্থীরা, করোনার এই পরিস্থিতিতে তোমরা যে যেখানেই থাকো, আমি সবসময় কামনা করি, সবসময় তোমাদের জন্য দোয়া করি আল্লাহর কাছে তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো। আর অবশ্যই জীবনের স্বাভাবিকতা বজায় রাখতে হবে। সৃষ্টিকর্তা আমাদের যখন যে অবস্থায় দেন না কেন, আমাদের সেই অবস্থাকে মেনে নিয়ে সামনে এগোনোর চেষ্টা করতে হবে। জীবনের মানে হচ্ছে সামনে এগিয়ে যাওয়া। জীবন কখনো পেছনে যাওয়ার কথা বলে না। জীবনের আরেক নাম গতিময়তা, স্থির থাকা,
বিপদে সাহস রাখা। ইনশাল্লাহ আমরা এই অবস্থা থেকে একদিন একটা স্বাভাবিক অবস্থায় আবার ফিরে যাব। আবার তোমাদের সাথে ক্লাসে দেখা হবে, মুখরিত ক্লাসরুম, অনেক দিনের প্রত্যাশা আমাদের। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।